বেগম খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। মধ্যরাতে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতারা, খোঁজ নেন আইন উপদেষ্টাও। নির্বাচন ঘিরে নতুন জোট গঠনে দৌড়ঝাঁপ, বিএনপি ও জামায়াতের মোর্চা দৃশ্যমান। আবির্ভাবের অপেক্ষায় আরও দুটি দ্বিধা দ্বন্দ্বে এনসিপি, তফসিলের পর আসন সমঝোতার আশা। নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরে শাহজালালের ভল্ট ভেঙে চুরি, ভিন্ন ব্যাখ্যা বিমানের। ৩২ দিন পরও প্রকাশ হয়নি খোয়া যাওয়ার সম্পদের তালিকা, তদন্তে অসহযোগিতার অভিযোগ পুলিশের। কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক, অবৈধ সম্পদের তথ্য গোপনের সুযোগ ঠেকানোই লক্ষ্য। ভূমিকা রাখবে দুর্নীতি কমাতে আশা বিশ্লেষকের। এবং অবশেষে আলোর মুখ দেখছে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। প্রাথমিকভাবে ৪২টি রুট নির্ধারণ, জানুয়ারি চালুর লক্ষ্য। ডিটিএস এর সক্ষমতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞের। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে এরিন আয়াত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের জ্যেষ্ঠ নেতারা। প্রধান উপদেষ্টার নির্দেশে ছুটে যান আইন উপদেষ্টাও। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, বেগম জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। সেলিমা রহমান জানান, সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বেগম জিয়ার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন বিএনপি নেতারা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, মির্জা আব্বাস সহ জ্যেষ্ঠ নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি নেতারা জানান, বেগম জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ সময় রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারা। যে অত্যাচারটা ওনার উপর হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এই মুহূর্তে উনি স্টেবল নন। দেশের মা, বোন, ভাই, মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করেন ওনার জন্য। মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া জীবন সংকটাপন্ন এই অবস্থার মধ্যে আছেন, তবে গতকালের চেয়ে ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। নেতারা জানান, বেগম জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তাকে সুস্থ করে তুলতে চেষ্টা করছেন দেশি বিদেশি চিকিৎসকরা। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছে। তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন, কারণ আমাদের অভিভাবক বলতে বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত তার বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো তারা স্টাডি করছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। বিএনপি নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। হাসপাতাল এলাকায় ভিড় করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেছেন, সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকদের নিয়ে নেতিবাচক প্রচারণায় নষ্ট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতিতে ভিন্ন মত পোষণ করলে দমনের চেষ্টা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে একই আলোচনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, রাজনীতিতে ভিন্ন মত দমনের মানসিকতা দূর করতে হলে রাজনীতিকদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরগরম রাজনীতির মাঠ। নিত্যদিনের অনুষঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার হচ্ছে নির্বাচনী প্রচারণায়।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUs-এর দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এর উদ্বোধনী অধিবেশনে সামাজিক মাধ্যমে রাজনীতিকদের ভিন্নধর্মী প্রচারণার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক ভিন্নমতে সহনশীল পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম যত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই বিরত থাকা উচিত। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন ভিন্ন মতের প্রতি দমন, আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না। এদিন প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা সুযোগ নেবে। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলেও তাদের দোসররা বাংলাদেশে এখনো আছে। বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না নির্বাচনের আগে। মনে রাখতে হবে, আপনাদের এই সুযোগ গ্রহণ করবে ওই প্রেতাত্মারা। তাই আপনারা যে কোনো কর্মসূচি নিতে নির্বাচন যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান বিএনপি নেতাদের। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে অন্তত 4টি জোটের আবির্ভাব হতে যাচ্ছে রাজনীতিতে। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এবং আন্দোলনের সঙ্গী 7 দল নিয়ে জামায়াতের মোর্চা অনেকটাই দৃশ্যমান। তবে জোট গঠন নিয়ে বিপত্তিতে এনসিপি। মধ্যপন্থী দল নিয়ে নতুন জোট নাকি বিএনপি জামায়াতের কোনো এক দলের সঙ্গে আসন সমঝোতা, তা নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনে দলটি। আর বাম দলগুলোর বৃহত্তর নতুন মোর্চাও আত্মপ্রকাশের অপেক্ষায়। হাসান ওয়ালির রিপোর্ট। জোট এবং আসন সমঝোতা রাজনীতিতে এখন আলোচিত শব্দযুগল। দেশে নির্বাচনী জোট দীর্ঘদিনের সংস্কৃতি হলেও কর্তৃত্ববাদী শাসনে একদলীয় জোটের বাইরে সবই ছিল অকার্যকর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস, তাই তো শক্ত অবস্থান জানান দিতে তৎপর ছোট বড় সব দল। জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি। শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চারও হচ্ছে নতুন জোট। তবে জোট গঠন নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধ চরমে এনসিপির। এবি পার্টি গণ অধিকার নিয়ে আলাদা জোটের খবরে ডালপালা মেললেও তা এখন অনেকটাই অনিশ্চিত। শেষ পর্যন্ত বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে হতে পারে এনসিপির আসন সমঝোতা। প্রার্থী বাছাই থেকে শুরু করে নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, মধ্যপন্থী দল নিয়ে আলাদা জোট গঠনে অন্তত 10টি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দল। তবে বিএনপি বা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। মধ্যপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে একটা জোটের ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলাপ আলোচনা করেছি। এই পার্টি গণ অধিকার পরিষদ থেকে শুরু করে নিয়ে এই সংখ্যাটা 10 পেরিয়ে গেছে। আমাদের মধ্যে আলাপ আলোচনাটা এখনো পর্যন্ত চলমান রয়েছে। দেশের স্বার্থকে মাথায় রেখে কোনো জোটে অন্তর্ভুক্ত হওয়ার, সেটা বিএনপি জামাত যে কোনো বিষয়ের জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের আলোচনা আমরা চলমান রেখেছি। অন্যদিকে 54 যুক্ত ফ্রন্টের আদলে জোট গঠনের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলছেন, শুধু নির্বাচন নয়, আন্দোলন সংগ্রামকে মাথায় রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট। 54 যে যুক্ত ফ্রন্ট হয়েছিল তার আদলে নয়া যুক্ত ফ্রন্ট এরকম নামের প্রস্তাব আছে। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে না, আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন এটাকে কেন্দ্র করে আমরা জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি। আসন সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শরিক দলগুলোর জয়ী হওয়ার সম্ভাব্যতা যাচাই করেই আসন ছাড়ের কথা বলছে জামায়াত। যে এখানে যাকে দিলে
তিনি পাশ করবেন সেই দলকে আমরা সেখানে দেব, সবাই মিলে তাকে সাপোর্ট করব। যে লিয়াজো কমিটি করা হয়েছে, এই 8 দল থেকে একটা লিয়াজো কমিটি, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। হয়তো আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে এটা একটা ডিসিশনে আমরা বুঝতে পারব। যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দিতে বিএনপি অপেক্ষা করছে তফসিল ঘোষণার দিনক্ষণের। বিএনপি আছে, মেইন স্ট্রিম পলিটিক্সে আছে, আর কোন দল কি মেইন স্ট্রিম কি না এটা আমি বলতে পারবো না। যুগপথদের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, আমরা আন্দোলন করেছি, যুগপথদের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, যুগপথদের সাথে নিয়েই আমরা সরকার পরিচালনা করব। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। প্রস্তুতি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করছে সংস্থাটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। একসময় শৈশব মাতিয়ে রাখা গ্রামীণ খেলাধুলা এখন সোনালী অতীত। কানামাছি, গোল্লাছুট, বৌচি শুধুই অপরিচিত নাম। আধুনিক যান্ত্রিক জীবন ও খেলার মাঠ কমে যাওয়ায় হারিয়ে গেছে কত শত খেলা। এ নিয়ে সংবাদের শেষাংশে থাকছে প্রতিবেদন। শাহজালাল বিমানবন্দরের ভল্ট থেকে চুরি হওয়া সম্পদের তালিকা 32 দিন পরও প্রকাশ করেনি বিমান বাংলাদেশ। চুরির পর কিছু অস্ত্র পাওয়া গেলেও সময় সংবাদের অনুসন্ধান বলছে ভল্টে রাখা হতো স্বর্ণসহ মূল্যবান সম্পদ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার। তদন্ত ও অসহযোগিতার অভিযোগ পুলিশের। নুরুল আলম নয়নের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালের স্ট্রং রুম বা ভল্ট, যেখানে রাখা হয় আমদানি করা বহনযোগ্য মূল্যবান মালামাল। তবে গত 28 অক্টোবর সেখানেই ঘটে দুর্ধর্ষ চুরি। কিছু অস্ত্র বাদে সবকিছু নিয়ে নেয় চোরচক্র। আগুনের ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন সচিবকে দেয়া বিমান বাংলাদেশের এক চিঠি বলছে টার্মিনালের সবকিছু পুড়ে গেলেও ভল্ট ও তার মধ্যে রাখা মূল্যবান মালামাল ছিল অখ্যাত। নিরাপত্তাহীনতার জন্য যা কাস্টমস হেফাজতে নেয়ার তাগিদও দেন তারা। কেন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি জানতে কাস্টমস হাউজে সময় সংবাদ। তাদের দাবি নিরাপত্তা নয়, রাজস্ব আদায় করার কাজ তাদের। আর সচিবকে দেয়া চিঠি তাদের হাতে আসার আগেই হয়েছে চুরি। প্রথম চিঠি আমাদেরকে সরাসরি দেওয়া হয় নাই, তারা সচিব মহোদয়কে দিয়েছেন এবং ওনারা তারপর হয়তো জাতীয় রাজস্ব বোর্ডকে তারা অবহিত করবেন, সেটা আমার জানা নাই। কিন্তু এমনিতে যেটা হচ্ছে যে কোনো পণ্যের ক্ষেত্রেই কাস্টমস মূলত ট্যাক্স ম্যানেজমেন্টে দেখবে, আর পণ্য যখন নিলামের অবস্থা হবে তো নিলামটা আসলে আপনার কয়েকটি স্টেপ পার হয়ে, সরকার নির্ধারিত কয়েকটি স্টেপ আছে সেগুলো পার হয়ে তারপর নিলামের ব্যবস্থাপনাটা হয় আর কি। ডিরেক্টলি আমাদেরকে পণ্য নেওয়ার কোনো সুযোগ নেই। চুরির এতদিন পরও এ ঘটনায় হয়নি কোনো মামলা। বিমানবন্দর থানায় করা সাধারণ ডায়েরিতেও চুরি হওয়া পণ্যের তালিকা উল্লেখ করেনি বিমান বাংলাদেশ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিমানবন্দর থানা পুলিশ বলছে তদন্তে সহযোগিতা করছে না বিমান কর্তৃপক্ষ। ঘটনার সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের ডাকা হলেও থানায় আসেননি কেউ। আমরা ওইটাই তদন্ত করতেছি যে তালাটা যে নাই, তাহলে ওইখানে যারা ডিউটি ছিল সেই দিন আমরা তাদেরকে, যেহেতু তারা বিভিন্ন মানে ডিফারেন্ট এজেন্সি, আমরা নোটিশ করেছি, কেউ আসে না। এটা তো সময় নষ্ট হলো। পরবর্তীতে এখন আমরা ওইখানে যে খোঁজার চেষ্টা করতেছি যে কারা কারা ডিউটি ছিল। চুরির ঘটনা নিয়ে বিমান বাংলাদেশের কেন এমন লুকোচুরি জানতে বিমান ভবনে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার। কর্তৃপক্ষের দাবি আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের ছাদ ধসে দুর্ঘটনার শঙ্কা থেকেই সরিয়ে নেওয়া হয় নিরাপত্তা কর্মীদের। বিমান সিকিউরিটি তারাই পাহারা দিত মনে করলো, তো ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা বাহিরে গিয়ে পাহারা দিবা, কারণ যে কোনো সময় বিল্ডিংয়ের মানে ধসে পড়তে পারে। চুরির ঘটনার পর ভল্টে কিছু অস্ত্র পাওয়া গেলেও মূল্যবান সম্পদ বা স্বর্ণ ও ডায়মন্ড ছিল কিনা তা নিশ্চিত করেনি বিমান বাংলাদেশ। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে চুরি হওয়া ভল্টে শুধু অস্ত্র নয়, মূল্যবান সম্পদও রাখা হতো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদের তথ্য গোপনের সুযোগ ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা
স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। বছর খানেক ধরে দুদকের নির্দেশে বন্ধ থাকা 532টি লকার খুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক চিঠি পাঠিয়েছে। দুদক সম্মতি জানিয়ে বলেছে তাদের প্রতিনিধিদের উপস্থিতিতেই লকার খোলা যাবে। তবে যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে তাদের লকার আপাতত খোলা হবে না। অর্থনীতি বিশ্লেষক বলছেন এই পদক্ষেপ অবৈধ সম্পদ লুকানোর প্রবণতা কমাতে সহায়ক হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরকে চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতার করে দুদক। আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত এসকে সুরের বাসায় তল্লাশি চালায় কমিশন। পরে কেন্দ্রীয় ব্যাংকের তার লকারে অভিযান পরিচালনা করে অঢেল সম্পদের সন্ধান মেলে। এসকে সুরের লকার খোলার সময় দুদক জানতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নামে রয়েছে 532টি বিশেষ লকার। অবৈধ সম্পদ লুকিয়ে রাখার সন্দেহে সংস্থাটি 4 ফেব্রুয়ারি চিঠি দিয়ে এসব লকার অবরুদ্ধ করে। পরবর্তীতে লকারে অভিযান ঘিরে দুদক কর্মকর্তাকে সরিয়েও দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব বিশেষ লকার সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর পরিপ্রেক্ষিতে দুদকের কাছে চিঠি দিয়ে লকারগুলো খোলার অনুরোধ জানায় কেন্দ্রীয় ব্যাংক। পাল্টা চিঠিতে দুদক জানায় অবৈধ সম্পদ লুকানোর সুযোগ কমাতে উদ্যোগটি তারা স্বাগত জানায়। তবে লকার খোলার সময় দুদকের প্রতিনিধি উপস্থিতি নিশ্চিত করতে হবে। এদিকে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদার সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তাদের লকার বন্ধই থাকবে, যদিও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি দুদক। অর্থনীতি বিশ্লেষকের মতে অবৈধ সম্পদের সুযোগ কমাতে সিদ্ধান্ত যুগোপযোগী। লকার সার্ভিসকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভিতরে হোক এবং ব্যাংকে যারা কমার্শিয়াল ব্যাংকে যারা কর্মরত রয়েছে তাদের ভিতরেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা কিন্তু এখন থেকে এটা সচেতন হবে যে দুর্নীতি করা থেকে তারা একটা বিরত থাকবে। বাংলাদেশ ব্যাংকের যাদের নামে অনুসন্ধান কিংবা মামলা চলমান রয়েছে সেই তালিকা প্রস্তুত করতে কাজ করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। সেতুর অভাবে চরম ভোগান্তিতে ভোলার 22 লাখ মানুষ। সরকারকে পদক্ষেপ নিতে 72 ঘন্টার আলটিমেটাম, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। যাচ্ছে নানা জটিলতায় থমকে থাকা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে 42টি রুট, খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উল্লেখ করে ডিটিসিএ বলছে মন্ত্রণালয় পর্যবেক্ষণ ও মতামত পেলে দ্রুতই শেষ হবে বাকি কাজ। সময় ক্ষেপণের কারণ হিসেবে পরিবহন মালিকদের অসহযোগিতা, দলীয় প্রভাব ও সরকারের সদিচ্ছার অভাবকে দুষছেন পরিবহন বিশেষজ্ঞরা। আশরাফুল ইসলামের তোলা ছবিতে সাইফুল রুদ্রর রিপোর্ট। বাস রুট রেশনালাইজেশনের জন্য 2012 সালের পর থেকে একাধিকবার নানা প্রস্তাব, কারিগরি রিপোর্ট ও পর্যবেক্ষণ জমা পড়ে মন্ত্রণালয়ে, তবে শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। প্রকল্প পরিচালক বলছেন দীর্ঘ এক যুগের এলোমেলো ব্যর্থ চেষ্টাকে পাশ কাটিয়ে গেল 6 মাসে অংশীজনদের সহযোগিতায় রুটের সম্ভাব্য তালিকা নির্ধারণ করেছে ডিটিসিএ। তার মতে দলীয় পরিচয়ে চাঁদাবাজি ও এলাকাভিত্তিক অসহযোগিতার কারণে একীভূত গণপরিবহন ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। বিগত সরকারের আমলে বাস মালিক সমিতি বলেন, শ্রমিক ফেডারেশন বলে, তাদের থেকে আমরা সম্পূর্ণরূপে বিরোধিতা পেয়েছি। কাউন্টার বসাতে গেলে, বাসটা চালাতে গেলে, এলাকায় কোথাও রাখতে গেলে চাঁদা চাওয়া হচ্ছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানান মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বাকি কাজ এগিয়ে নেবেন তারা। আমরা যদি ছোট ছোট রুট দেই তাহলে আমার কিন্তু রিটার্ন কম আসবে। ছোট রুটের তখন ক্লায়েন্টরা বঞ্চিত থাকবে না, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমরা এটা মিনিস্ট্রিতে পাঠিয়েছি, তো সেইখান থেকে যে গাইডেন্সটা আসবে সেটার ভিত্তিতে আমরা এটা ওয়েবসাইটে প্রকাশ করতে চাই। ডিটিসিএ নানা অগ্রগতির কথা বললেও ডিটিসিএর সক্ষমতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন বিশেষজ্ঞরা। আগে সরকারও পারে নাই, কারণ কোনো দিন ওই পরিবহন মালিকদেরকে হোস্টাইল করতে চায় নাই। সিন্ডিকেট যেইভাবে হয়ে গেছে তার সাথে পুলিশও জড়িত আছে, স্থানীয় পর্যায়ের মাস্তানও আছে এবং ট্রান্সপোর্ট লিডাররা আছে, তারা কোনোদিন ছেড়ে দিবে না। কর্তৃপক্ষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, চাঁদাবাজি বা অন্যান্য সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি সরকারের উচিত হবে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এদিকে পরিবহন মালিক সমিতির মহাসচিব বলছেন রুট রেশনালাইজেশন বাস্তবায়নে তারা পুরোপুরি প্রস্তুত।
সংগঠনের কারণে এটাকে প্রতিবন্ধকতা করে রেখেছে জনস্বার্থের বিরুদ্ধে। এটাকে আমরা ভুল বলে প্রমাণ করব, সহযোগিতা করব এবং এটাতে আমরা অংশগ্রহণ করব, এতে আমরা লাভজনকও হব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন জানান 2026-এর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাস রুট রেশনালাইজেশন। রাউট সেগমেন্ট সিলেক্ট করেছে, হয়তো ওই সেগমেন্ট হয়তো আমাদেরকে কমাতে হবে, বাড়াতে হবে। ইট হ্যাজ টু গো থ্রু সাম মিরারেশনস বাস মালিক সমিতির সাথে। এইটা আমরা মোস্ট লাইকলি হয়তো বাই জানুয়ারির ভিতরে হয়তো শুরু করার চেষ্টা করব। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সহ 5 দফা দাবিতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছেন রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। এর আগে তাদের অবরোধে 3 ঘন্টা বন্ধ থাকে শাহবাগ হয়ে যান চলাচল। আন্দোলনকারীরা জানান দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন রাজধানীতে বসবাসরত ভোলার বাসিন্দারা। শুক্রবার বিকেল 3টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবির মধ্যে রয়েছে ভোলা বরিশাল সেতু নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং গ্যাস সংযোগ। আন্দোলনকারীরা জানান দ্বীপ জেলা ভোলা বর্তমানে সারা দেশ থেকে বিচ্ছিন্ন। সেতু হলে এই সমস্যা কেটে যাবে। এর পরিপ্রেক্ষিতে ভোলা বরিশাল সেতু সহ কয়েক দফা দাবি জানিয়ে আসছেন তারা। তবে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। আমাদের ভোলার 20 লক্ষ মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু। ভোলা জেলার মানুষ সুচিকিৎসা পায় না। যদি এই ভোলা বরিশাল সেতু হয়, ভোলা জেলার মানুষ সুচিকিৎসা পাবে। পরে জনদুর্ভোগ এড়াতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছাড়েন আন্দোলনকারীরা। যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা ভোলা থেকে বাংলাদেশের সব জায়গায় গ্যাস আমরা বের হতে দেব না। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এদিকে একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে অন্তত 22 লাখ মানুষ। অথচ সেতু হলে কেবল ওই অঞ্চলেরই নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের জাতীয় অর্থনীতিতেও। বলছি ভোলা বরিশাল সেতুর কথা। বরিশাল ভোলা পেরিয়ে স্থানীয়দের আন্দোলন পৌঁছে গেছে রাজধানীতেও। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল বিভাগের উত্তর পশ্চিমে অবস্থান দ্বীপ জেলা ভোলার। খনিজ সম্পদ, গ্যাস, কৃষি ও পর্যটনের অপার সম্ভাবনাময় জেলাটি মূল ভূমি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সন্ধ্যা হলেই। প্রতিদিনের লাখো মানুষকে নদী পাড়ি দিতে হয় ঝুঁকি নিয়ে। রোগী, শিশু কিংবা বৃদ্ধ, ঝড় হোক বা রোদ, ভোলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এতে যেমন ভোগান্তির শিকার হতে হয়, তেমনি অপচয় হয় সময়ের আর দুর্ঘটনার ঝুঁকি তো থাকেই। কালাবাদর নামে একটা জায়গা আছে, ওখানে জীবন মরণের একটা ব্যাপার আসা যায়। অনেক সময় স্পিডবোট উল্টে যায়, ঝাঁকুনি দেয়, পাশ দিয়ে আরেকটা স্পিডবোট যায় বা লঞ্চ যায়, ঢেউতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। ভোলা অনেক ক্ষেত্রে অনেক জেলা থেকে এগিয়ে আছে। একমাত্র ভোলা বরিশালের এই সেতু, এই যোগাযোগের সেতুতে আমাদেরকে অবহেলিত রেখে আমাদের সকল অবদানকে অস্বীকার করা হচ্ছে। সেতু নির্মাণের দাবিতে বরিশাল, ভোলা, রাজধানী ঢাকাতে গত প্রায় 1 মাস ধরে ধারাবাহিক আন্দোলন চলছে। দাবি আদায়ে নদী সাঁতরে পার হতে দেখা যায় যুবকদের। গন্তব্য ঢাকা লং মার্চ। আর সড়ক অবরোধ, মিছিল, স্লোগান তো আছেই। দাবি মেনে না নিলে হুঁশিয়ারি দেয়া হয় লাগাতার কর্মসূচির। রোগী যদি আমাদের অসুস্থ হয়, আমাদের সেই নদী পার হয়ে আমাদের এখানে আসা লাগে। 2টা স্পিডবোট ভাড়া করতে হয় 3 জন লোকের জন্য 10,000 টাকা ভাড়া দিয়ে। ভোলার যেই শিক্ষার্থীরা বরিশাল পড়াশোনা করছে তারা ঠিকমতো বাস পাচ্ছে না। জাতীয় ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্নভাবে বসবাস করছি। আমরা আর এই বৈষম্য চাই না। সেতু হলে ভোলার জীবনযাত্রার মান মানুষের অনেক বৃদ্ধি পাবে। প্রাকৃতিক সম্পদের বিনিময়ে হলেও আমাদেরকে একটি মাত্র সেতু দিন, কারণ এই সেতুটি হচ্ছে আমাদের প্রাণের দাবি। আলোর নিচে অন্ধকার। ভোলায় গ্যাস থেকে কোনো সুফল ভোলাবাসী তেমন পায় নাই। বরিশালের সড়ক ও জনপথ বিভাগ কাজটি সেতু বিভাগের দায়িত্ব জানিয়ে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই হয়েছে বলে উল্লেখ করেন। তবে কবে নাগাদ সেতুর কাজ শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বরিশালের নিকট ভোলার সাথে যোগাযোগটা অতি গুরুত্বপূর্ণ, কারণ ভোলার গ্যাস ইজিলি আমরা বরিশাল আনতে পারি এবং বরিশালে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। জাতীয় ক্ষেত্রে এর গুরুত্ব কতটুকু এটা নীতি নির্ধারণী পর্যায়ে অন্যরাই ভালো বলতে পারবে। এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, পরবর্তীতে আর প্রক্রিয়াকরণ হয়নি। গত 5 বছরে ভোলা বরিশাল নৌপথে ছোট বড় একাধিক দুর্ঘটনায় অন্তত 1/2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
সব জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে 50,000 কোটি টাকার বে টার্মিনাল ও মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর। সঙ্গে যুক্ত হচ্ছে 6,500 কোটি টাকার লালদিয়া টার্মিনালও। সরকারের শীর্ষ পর্যায়ের গ্রিন সিগন্যাল পেলে শুরু হবে অর্থনীতির গেম চেঞ্জার এই 3টি মেগা প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং। শাখাটুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বড় 3টি মেগা প্রকল্প অবশেষে সচল হচ্ছে। বিশেষ করে অনেক আগে ডিটেইল ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে বে টার্মিনালের, আবার মাতারবাড়ির কাজও শুরুর অপেক্ষায় রয়েছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। পিছিয়ে নেই লালদিয়া টার্মিনালের কাজ। লালদিয়া এখন যে গভীরতার জাহাজ আমরা আনতে পারি অথবা সক্ষমতার জাহাজ আনতে পারি, দ্বিগুণ সক্ষমতার জাহাজ এখানে আনতে পারবে। বে টার্মিনাল আসলে 24/7 অপারেশন করতে পারবে, আরও বড় ক্যাপাসিটির। মাতারবাড়ি আসলে প্রায় 16 মিটার পর্যন্ত আমরা জাহাজ আনতে পারবো, আরও বড় ক্যাপাসিটির। প্রত্যেকটাই ভিন্ন ভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন লক্ষ্যমাত্রা যোগ করবে এবং তার যে উপকারটা আছে সেটা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে পড়বে। 2013 সালে নেওয়া বে টার্মিনাল প্রকল্পের 2014 সালে শুরু হয়েছিল ভূমি অধিগ্রহণ। এরপর যেন অদৃশ্য সুতায় আটকে যায় এই বন্দর নির্মাণ। ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় 1 দশকের বেশি সময় ধরে আটকে ছিল এই বে টার্মিনাল পরিকল্পনা। অথচ বঙ্গোপসাগর উপকূলবর্তী 850 একর জায়গার উপর গড়ে উঠবে এ বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল, যেখানে বিনিয়োগ হবে অন্তত 18,000 কোটি টাকা। ইতিমধ্যে ব্রেকওয়াটার নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশ সরকার 650 মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তিও স্বাক্ষর করেছে। এখানে বন্দর করতে সহায়তা করছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। আর একটি টার্মিনাল পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর নিজেই। 2030 সাল থেকে অপারেশনে যাওয়া এই বে টার্মিনাল বছরে কন্টেনার হ্যান্ডেলিং করবে 50 লাখের বেশি। বে টার্মিনাল তো আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এবং বে টার্মিনাল থেকে আমরা ইমিডিয়েট রেজাল্ট পাবো। এবং সেটাতে লালদিয়াতে নতুন যেই অপারেটর আসবে এখানে বিদেশি ইনভেস্ট আসবে এবং বিদেশি ইনভেস্ট আসলে মডার্ন ইকুইপমেন্ট আসবে এবং সেটা আমাদের অন্য অপারেটরদের জন্য একটা উদাহরণ হয়ে যাবে। সো এটার আমি আশা করি বাংলাদেশের এই যখনই এগুলা কার্যকর হবে, যখন থেকে আমরা ফুল অপারেশন আসতে পারবো, তখন কিন্তু আমাদের বাংলাদেশে অন্তত শিপিং সেক্টরটা বদলে যাবে। প্রতিবেশী দেশগুলোর বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের কোনো বিকল্প নেই। বর্তমানে বছরে চট্টগ্রাম বন্দর হ্যান্ডেলিং করছে 32 লাখ কন্টেনার। আগামীতে হ্যান্ডেলিং সক্ষমতার প্রয়োজন হবে অন্তত 50 লাখ। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী লালদিয়ার চরের এই পতিত জমিতে স্বতন্ত্র টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের অ্যাপি মুলার। ইতিমধ্যে সরকারের সাথে 850 মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে আনুষ্ঠানিক নির্মাণ কাজ। সে নির্মাণ কাজ শেষ হবে 2029 সালে। 2030 সাল থেকে অপারেশনে যাওয়া এই লালদিয়া টার্মিনাল বছরে কন্টেনার হ্যান্ডেলিং করবে 9 লাখের বেশি। গভীরতার কারণে যে কোনো মাপের জাহাজ অবলীলে প্রবেশ করতে পারবে এই লালদিয়া টার্মিনালে। প্রবৃদ্ধি যদি বেশি হয় ডেফিনেটলি এগুলি অনেক অনেক সুফল বয়ে আনবে। যেমন ধরেন জাহাজগুলি ভিড়তে অনেক সুবিধা পাবে, অপারেশনাল আপনার অনেক সুবিধা পাবে। তারপরে যেটা লজিস্টিক সার্ভিস যেটা আছে, যেটা কানেক্টিভিটি, সেটা উন্নতি করার মাধ্যমে জাহাজগুলি আমাদের আর্থিক বাংলাদেশ অনেক বেনিফিটেড হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 2030 সালের মধ্যেই জাহাজ বেরানো এবং কন্টেনার হ্যান্ডেলিং শুরু করবে বে টার্মিনাল, মাতারবাড়ি এবং লালদিয়া। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উৎপাদন ও পরিবহনে বাড়তি ব্যয় নিয়ে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন। এলডিসি উত্তরণকে সামনে রেখে তাই বন্দর আধুনিকায়নের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। তবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশের লাভজনক অবস্থান স্পষ্ট করা জরুরি বলে মনে করেন তারা। পাশাপাশি বন্দর চালানোর সক্ষমতা অর্জন নিশ্চিত করার তাগিদ তাদের। যদিও বন্দর ব্যবহারকারীরা বলছেন কাস্টমস জটিলতা নিরসন করা না গেলে দেশের সমুদ্র ও নদী বন্দর আধুনিকায়ন হবে সাদা হাতির শামিল। MSRFN এর রিপোর্ট।
দেশের মোট আমদানি রপ্তানির 90% বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দরে। বিশ্বের 100টি বন্দরের কাতারে দাঁড় করালে দেশের প্রধান এই সমুদ্র বন্দরটির অবস্থান 68। এর কারণও স্পষ্ট। পাশের দেশ শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যখন পণ্য খালাসে একটি জাহাজ সময় নেয় সর্বোচ্চ 24 ঘন্টা, তখন চট্টগ্রাম বন্দরে সময় লাগে গড়ে 10 দিন। এমন বাস্তবতায় বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে চট্টগ্রামের লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব 2 বিদেশি প্রতিষ্ঠানের হাতে দিয়েছে সরকার। চুক্তি অনুযায়ী নির্মাণ শেষ হওয়ার পর 30 বছর পর্যন্ত লালদিয়া টার্মিনাল পরিচালনা করবে ডেনমার্কের কোম্পানি অ্যাপিমোলার, যেখানে বিনিয়োগ হবে $55 কোটি। আর এটি চালু হলে বাড়বে বছরে 8 লাখ কন্টেইনার ওঠানামার সুযোগ। কন্টেইনার ট্রানজিশনটা খুব বাড়বে, আমরা তাড়াতাড়ি মাল ডেলিভারি পাবো এবং আমাদের আশপাশে যে দেশগুলো যাদের কন্টেইনার হ্যান্ডলিং এর ক্যাপাসিটি কম, তারা আমাদের এই বন্দরটা ইউজ করবে। এলডিসি গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে, আমাদের এখন কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে হবে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের যে 33 লাখ কন্টেইনার আমরা ডিল করি, তার শতকরা 99 ভাগই তো চট্টগ্রাম বন্দর দিয়ে যায়। এটার বাইরে আমাদের অন্যান্য অবকাঠামো এবং পোর্ট সুবিধা দাঁড় করাতে হবে। বুড়িগঙ্গার তীরে 2014 সালে পানগাঁও কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হলেও তা ব্যবহারে এখনো আগ্রহী হতে পারেননি ব্যবসায়ীরা। 12 বছরে সরকার লোকসান গুনেছে 155 কোটি টাকা। অভ্যন্তরীণ এই নৌবন্দরটিতে গতি ফেরাতে সুইজারল্যান্ডের কোম্পানি মেডলককে দায়িত্ব দিয়েছে সরকার। তবে বন্দর চুক্তির প্রাক্কলন অনুযায়ী আয় নিশ্চিতে সরকারের স্পষ্ট অবস্থান জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বন্দর চালানোর দক্ষতা অর্জন নিশ্চিত করার পরামর্শ তাদের। এখন আমাদের যে ধরনের টার্ন অ্যারাউন্ড টাইম, যে ধরনের লজিস্টিক কস্ট, এটা দিয়ে বাংলাদেশ ভবিষ্যতে প্রতিযোগিতা সক্ষমভাবে বিশ্ববাজারে যেতে পারবে না। এবং আমদানির ক্ষেত্রেও তো এটা গুরুত্বপূর্ণ, কারণ তো আমার আমদানিও আমার সাশ্রয়ীভাবে করতে হবে। তো সেইটা নিয়ে প্রশ্ন নয়, প্রশ্নটা হলো যে এগুলো আমাদেরকে স্পষ্টতার মাধ্যমে এগুলোর গোপনীয়তা রক্ষা না করে বিভিন্ন প্রসিডিওরগুলো ঠিকমতো করে তারপরে আমাদের করতে হবে, এবং আমাদের নিজেরা যাতে আমরা এগুলো পরবর্তীতে এগুলো সক্ষমতার সাথে চালাতে পারি সেটা সময়বদ্ধভাবে সেটা নির্দিষ্ট করতে হবে। ব্যবসায়ীরা বলছেন, পণ্য জাহাজীকরণের চেয়ে কয়েকগুণ বেশি সময় নষ্ট হয় কাস্টমস জটিলতায়। এতে বাড়ে ব্যবসার খরচ। অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি তাই শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার দাবি তাদের। হাই স্পিড প্রসেসিং ইকুইপমেন্ট বসালেন, যে আপনার জাহাজ ধরলাম যে জাহাজ আপনার বন্দরে ভেড়ার সাথে সাথে অটোমেটিক্যালি সমস্ত কন্টেনার নামিয়ে দেবে, 6 ঘন্টার মধ্যে খালাস করে দিলেন। কিন্তু তারপরের প্রসেসটা যদি একেবারেই পেপার ড্রিভেন হয়, তাহলে তো আমার ওই যে 3 সপ্তাহের মধ্যে 6 ঘন্টা কমলো, তাহলে আমাদের যে লাভ যে খুব বেশি একটা হবে তা কিন্তু না। কিন্তু এই কাজটা করতে গিয়ে আপনি যদি আমার কস্ট বাড়িয়ে দেন, তাহলে তো আসলে লাভ হচ্ছে না। চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনালটিও বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে হস্তান্তরের শেষ পর্যায়ে সরকার, যদিও আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ আছে কার্যক্রম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গোপসাগরের বুকে নীল জলের দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করবে 7টি জাহাজ। থাকবে রাত যাপনের সুযোগও। দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপকূলে নগর করেছে পর্যটকবাহী 2টি জাহাজ। এরই মধ্যে জাহাজের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে রং লাগানো, বসার সিট মেরামত সহ সকল কাজ শেষ। কর্তৃপক্ষ বলছে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াত করবে জাহাজ 2টি, যার জন্য পুরোপুরি প্রস্তুত তারা। আমাদের জাহাজের সিট ক্যাপাসিটি হইল এক একটা জাহাজের 350 করে। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমরা এর থেকে চলাচল শুরু করব। কক্সবাজার শহরের দুনিয়াছড়া জেটি থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে, আর বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 7টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন বলছে, প্রশাসনের অনুমতি থাকলেও শর্তের বেড়াজালে নভেম্বরে জাহাজ ছাড়েননি তারা। শর্তের বেড়াজালে নভেম্বরে আমাদের জাহাজ চলাচল করা সম্ভব হয় নাই। তো আমরা ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আশাবাদী, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। তবে দ্রুত জেটি সংস্কারের কাজ শেষ করার দাবি তাদের। 2000 মাত্র সীমিত, এই জন্য অনেকে চালু করে নেয়, সংস্কারও করতেছে না কেউ।
আর আমরা পর্যটকদের স্বাগত জানাবো। যেহেতু আরও সপ্তাহখানিক সময় আছে, দ্রুত যদি যেটির কাজ সংস্কার করা হয় তাহলে পর্যটকরা নিরাপদে ওঠানামা করতে পারবে। আর পরিবেশ অধিদপ্তর বলছে পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। এবারও এরকম আমাদের কর্মকর্তা থাকবে এবারও গানের মধ্যে, এবং যাতায়াত করতে সেন্ট মার্টিনের কি হচ্ছে এখানে অনেক ই করে বারবিকিউ পার্টি করে শব্দ নয়েজ পলিউশন করানোর সময় নয়েজ পলিউশন যাতে না হয় সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সর্বোপরি আমাদের মন্ত্রণালয় থেকে যেসব ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে, আর মানতে হবে 12টি নির্দেশনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নোয়াখালীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চৌমোহনীর যানজট নিরসনে বাইপাস সড়ক প্রকল্প ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নকশা পরিবর্তন করে রেললাইনের নিচ দিয়ে সড়ক নির্মাণ করায় নোয়াখালী খালের বড় অংশ দখল করার অভিযোগ উঠেছে সড়ক বিভাগের বিরুদ্ধে। এতে বর্ষায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়ে জলাবদ্ধতা দেখা দিতে পারে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যদিও সড়ক বিভাগ বলছে জলাবদ্ধতা তৈরি হবে না, নিয়ম মেনেই সড়ক তৈরি করা হয়েছে। সাইফুল্লাহ কামরুলের তথ্য এবং ছবিতে রিপোর্ট। নোয়াখালীর বাইপাস সড়কটি চৌমোহনী পূর্ব বাজার মিয়ারপুল হয়ে হাজিপুর একলাসপুর আটিয়াবাড়ির পুলের নিচ দিয়ে শেষ হয়েছে দরবেশপুরে। তবে এই সড়কটি নির্মাণ ঘিরে সৃষ্টি হয়েছে বড় ধরনের বিতর্ক। সড়কের নকশা পরিবর্তন করে রেললাইনের নিচ দিয়ে নেওয়ার সময় নোয়াখালী খালের বড় অংশ দখল করার অভিযোগ উঠেছে সড়ক বিভাগের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি প্রায় 120 ফুট প্রশস্ত খালটি প্রায় 60 ফুট দখল করে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এতে খালের প্রাকৃতিক পানির প্রবাহতে বাধা সৃষ্টি হচ্ছে। কোম্পানিগঞ্জ, গাজীরখিয়া ও ফেনী চিলোনিয়ার পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়ে অনেক গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এই পানিগুলো নিষ্কাশন না হওয়ার কারণে এখান দিয়ে অনেক জনবহুল অনেক গ্রাম তলিয়ে যায়। এখানে জলাবদ্ধতা এই সামনের দিকে আরো বাড়িয়ে যাব। এই রাস্তাটা ডুবার সম্ভাবনা আছে। তো রাস্তাটি চাইলে আর একটু দক্ষিণ সাইডে রেল লাইনের নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড বক্স করে নেওয়া যেত। দুটো জিনিস এখানে নির্মাণ হওয়ার ফলে খালের অংশটাই সেখানে কিছুটা সরু হয়ে গেছে, ফলশ্রুতিতে পানি চলাচলে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আশা রাখবো রোডসান হাইওয়ে এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন, ওনারা আরেকবার খতিয়ে দেখবেন। তবে জলাবদ্ধতার সৃষ্টি হবে না জানিয়ে সড়ক বিভাগের দাবি, নিয়ম মেনে সড়কটি নির্মাণ করা হয়েছে। আর এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ওইখানে যাতে ওয়াটার লগিং যাতে না হয়, এই জন্য সড়কটা যাতে এফেক্টেড না হয় এখানে রিজিড পেভমেন্টের প্রভিশন রাখা হয়েছে। নোয়াখালী শহর বাইপাস সড়ক হিসাবে এটা কাজ করবে আর কি। এটা যেহেতু পানি উন্নয়ন বোর্ড এবং হচ্ছে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের কনসার্ন ডিপার্টমেন্টে তাদের বিষয় বা রেলওয়ের বিষয়, ওই 3 ডিপার্টমেন্ট মিলে আসলে এটা কিভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটা ভালো বলতে পারবে। তবে পানি প্রবাহে এটা একটা প্রতিবন্ধকতা। 297 কোটি টাকা ব্যয় 2022-23 অর্থ বছরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। চলাচল অনুপযোগী রাঙামাটি পৌরসভার বেশিরভাগ সড়ক, উঠে গেছে বেশিরভাগ অংশের কার্পেটিং। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। পৌরবাসী বলছেন বারবার কর্তৃপক্ষের কাছে সড়ক সংস্কারের আবেদন করেও কোনো সমাধান মেলেনি। তবে আগামী 2 মাসের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। হেফাজত সবুজের পাঠানো তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ি জনপদের সড়ক জুড়ে খানাখন্দ, উঠে গেছে বেশিরভাগ অংশের কার্পেটিং। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা রাঙামাটি পৌরসভার বেশিরভাগ সড়কের। চলাচল অনুপযোগী এসব সড়কে এখন ভোগান্তি এলাকাবাসীর। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পৌরবাসী বলছেন বারবার কর্তৃপক্ষের কাছে সড়ক সংস্কারের আবেদন করেও কোনো সমাধান মেলেনি। রোগী নিয়ে হাসপাতালে যেতে হয়, তখন আমাদের খুবই কষ্ট হয়। 2 থেকে 3 বছর ধরে আমরা যে গাড়ি চালাচ্ছি, আমরা কতটুকু ভোগান্তি হচ্ছে মানে আমরা জানি। আমাদের সদর হাসপাতাল এবং মেডিকেল হাসপাতালের রাস্তাগুলো খুবই বেহাল দশা। তবে আগামী 2 মাসের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্টদের। যে অংশগুলো খানাখন্দ আছে সেই অংশগুলোর কাজ বাস্তবায়নের জন্য আমরা টেকসই উন্নয়ন প্রকল্পে প্রস্তাবনা প্রেরণ করেছি। আগামী 1-2 মাসের মধ্যে আপনারা একটা দৃশ্যমান উন্নতি দেখতে পারবেন। এখন যে আমাদের সম্মানিত জনসাধারণের যে ভোগান্তি, আমরা আশা করি এটা আর থাকবে না। রাঙামাটি পৌরসভায় মোট 68 কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে 10 কিলোমিটার অংশ কার্পেটিং করা। সময় সংবাদ,
রাঙামাটি। নির্মাণে 2 বছরও চালু হয়নি বান্দরবানের থানচি বাস টার্মিনাল। এতে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক যাত্রী সহ পর্যটকদের। তবে দ্রুত টার্মিনালটি চালু করার আশ্বাস প্রশাসনের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। পরিত্যক্ত ভবনটি বান্দরবানের থানচি বাস টার্মিনাল। নির্মাণের বয়স মাত্র 2 বছর হলেও অযত্ন আর ব্যবহার না করায় এরই মধ্যে নষ্ট হয়ে গেছে সৌন্দর্য। 2022 সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে থানচি উপজেলায় শুরু হয় বাস টার্মিনাল নির্মাণের কাজ। 2024 সালে নির্মাণ কাজ সম্পন্ন হলেও এখনো চালু হয়নি টার্মিনালটি। ধীরে ধীরে ভবনটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। দেয়ালের রং এবং আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। রাতের বেলা চলে বখাটেদের আড্ডা। রাস্তার মাঝে গাড়ি রাখতে ব্রিজের উপর গাড়ি রাখতেছি, ঝামেলা হয়, মাঝে মধ্যে রাত্রে গাড়ি লাগতে হয়। মাস্টার উদ্বোধন হয়ে গেলে ভালো হতো আর কি। ভালো টার্মিনাল যদি হয়, আমার রেস্টের প্রয়োজন, শৌচাগার, তারপর ভালো রেস্টুরেন্ট, বিশ্রামাগার, এগুলো যাত্রীর জন্য প্রয়োজন। এদিকে পর্যটন এলাকা হওয়ায় প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে থানচিতে। বাস টার্মিনাল চালু না হওয়ায় সড়কেই যত্রতত্র পার্কিংয়ে সৃষ্টি হয় যানজট। দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। চালু করলে আমাদের সুবিধা, যাত্রীদের সুবিধা, সবার সুবিধা। টার্মিনালের পুরো কাজ সলিং হয় নাই, এরপরে মোটর লাইন হয় নাই, মিটারের লাইন হয় নাই। ভূমি রেজিস্ট্রেশন জটিলতার কারণে নির্মাণের পরও টার্মিনালটি চালু করা যাচ্ছে না বলে জানান নির্বাহী প্রকৌশলী। কিছু ভূমি সংক্রান্ত জটিলতা এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা রয়েছে, এগুলো সমাপ্ত হলে খুব দ্রুত সময়ের ভিতর এটা চালু করা হবে। 1,50,00,000 টাকা ব্যয়ে বাস টার্মিনালটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিল্টন ট্রেডার্স। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। তো সরকার ছাড়া দেশে বিনিয়োগ কিংবা সহযোগিতা পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। নির্বাচিত সরকার ছাড়া বিদেশের মানুষ বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চায় না, ইনভেস্ট করতে চায় না, তারা সাহায্য করতে চায় না। আগের নির্বাচন 91, 96, 2000-এ মানে 3 মাসের মধ্যে আমরা দেখেছি আমাদের শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে করেছেন। শাহাবুদ্দিনের পরে আমরা দেখছি লতিফুর রহমান করেছেন 3 মাসে। এই সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা সেটা হলো নির্বাচনটা করা। রাজশাহীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে রাজপাড়া থানার 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাকিব উদ্দিন টুনু এবং একই ওয়ার্ডের বিএনপি সভাপতি রুহুল আমিন টুটুলের মধ্যে বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ডের দলীয় কার্যালয়ে সদ্য বহিষ্কার প্রত্যাহার হওয়া টুনু দল বল নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় যোগ দেয়। এ সময় টুটুল গ্রুপের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে টুনুর গ্রুপ। কয়েকটি ককটেল বিস্ফোরণের পর লাঠি নিয়ে 2 গ্রুপে আহত হন 5 জন। গাজীপুরে কারখানায় মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণে 2 শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা জানান মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন। এক পর্যায়ে মেশিন অতিরিক্ত গরম হয় এবং বিস্ফোরণে আগুন ধরে যায়। দগ্ধ হন 2 শ্রমিক। উদ্ধার করে তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে বাবুলের প্রায় 45 ভাগ এবং রবিউলের 15 ভাগ পুড়ে গেছে। সাতক্ষীরা সুন্দরবনের শীর্ষ সন্ত্রাসী আরজ খান সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোর রাতে শ্যামনগর কৈখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে সেনা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় এসআই গিয়াসউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আরজ খান এবং তার সহযোগীরা সুন্দরবনে জলদস্যুতা, মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে জানায় পুলিশ। অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত থেকে নারী সহ 4 জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলার বাঘাডাঙ্গা এবং কুমিল্লাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায় কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় বাঘাডাঙ্গা এলাকার সীমান্ত থেকে এক নারী সহ 3 জন এবং কুমিল্লাপাড়া সীমান্ত থেকে 1 জন আটক করা হয়। তাদের বাড়ি খুলনা এবং যশোর।
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের তামান্না পার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন এক নারী। পরে হাসপাতালে নেওয়ার সময় মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে হরিণাকুণ্ড তেলটুপি ব্রিজ এলাকায় প্রাণ গেছে সাইকেল আরোহী কৃষকের। ইটালিতে এক প্রবাসীর খুন হওয়ায় 73 দিন পর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে পৌঁছেছে তার মরদেহ। শুক্রবার বিকেলে মরদেহ বহনকারী গাড়িটি পাখুল্লা এলাকার সাগরের নিজ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবার জানায় ইটালির পেরুজিয়া শহরের স্পোলেটা এলাকায় এক রেস্টুরেন্টে 2 বছর ধরে কাজ করতেন সাগরবালা। 15 সেপ্টেম্বর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। পরে 23 সেপ্টেম্বর একটি পার্কে কালো ব্যাগে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে ইটালির পুলিশ। এ সময় সাগরের ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেল উদ্ধার করা হয়। ফেনী শহরের পৌর মৎস্য আড়তে ভোর থেকেই দেশীয় সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দিনব্যাপী জমজমাট থাকবে এই বেচা বিক্রি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মাছ বাজারে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, শহরের সবচেয়ে বড় এই পৌর মৎস্য আড়তটিতে প্রায় 44টি আড়ত ঘর রয়েছে এবং এই আড়ত ঘরগুলোতে ফেনীর স্থানীয়ভাবে উৎপাদিত এবং বিভিন্ন উৎস থেকে যে মাছগুলো প্রতিদিন আহরণ হয় সে সকল মাছের বড় অংশই মূলত এখানে বেচা কেনার জন্য নিয়ে আসা হয়। শুধু ফেনীর জেলা বা আশপাশের জেলাগুলোই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন গভীর রাত থেকেই কিন্তু এখানে বিভিন্ন অঞ্চল থেকে রং বেরঙের বিভিন্ন প্রজাতির মাছ এখানে আসে এবং সেই মাছ বিক্রিকে কেন্দ্র করে এখানে একটি সরগরম অবস্থার সৃষ্টি হয়। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মূলত আশপাশের মানুষের ঘুম ভাঙে এবং এখানে উন্মুক্তভাবে যে সকল মাছ দেখছেন, প্রথমে যে সকল পাইকাররা এখানে নিয়ে আসেন বা বিভিন্ন ঘেরের মালিক, বিভিন্ন প্রজেক্টের মালিক, বিভিন্ন উৎস থেকে পাওয়া যে মাছ সেগুলো এখানে প্রথমে আড়তে আনা হয়। সে সকল মাছ ওপেনে এখানে উন্মুক্ত একটি দর হয়, সেই দরে সর্বোচ্চ দরদাতা তিনি মূলত এই মাছ এখান থেকে মাছ কিনে নেন এবং এখানকার আড়তদাররা শুধুমাত্র কমিশন পান। এবং এই ক্ষেত্রে যাতে মাছের যে স্বচ্ছতা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেটির জন্য যেমন লক্ষ্য করা হয়, আবার ঠিক তেমনি মাছে কোনো ধরনের কেমিক্যাল মিশানো হয় কিনা সেই বিষয়টিও এখানকার মৎস্য আড়ত সমিতি রয়েছে। সেই পাশাপাশি জেলা মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখানে নজরদারি করা হয় এবং যার কারণে এখানকার মাছের প্রতি মানুষের যে একটি আলাদা আস্থা রয়েছে, যাতে এইখানকার মাছে কোনো ভেজাল থাকবে না বা এখানে আসলে নির্ভেজাল মাছ বিভিন্ন উৎস থেকে আসে, সেগুলো এখান থেকে তরতাজা পাওয়া যায়। শুধু পাইকারিভাবে এখান থেকে ক্রয় বিক্রয় নয়, আমরা দেখেছি বিভিন্ন আচার অনুষ্ঠান, বিয়ে শাদী বা বিভিন্ন আচার অনুষ্ঠানের যে প্রয়োজনীয় মাছ এখান থেকে প্রয়োজন থেকে মূলত তারা সংগ্রহ করে এবং এখানে সেই মাছ নিয়ে আবার এখানে কাটার জন্য বা কোটার জন্য আলাদা কয়েকটি দোকান রয়েছে, এগুলো কুটে কেটে এখান থেকে নিয়ে যায় গ্রাহকেরা। আর আজকে মাছের দরের কথা যদি বলি, ক্রেতা বিক্রেতারা যেটা জানিয়েছেন, এখন শুষ্ক মৌসুম হওয়ায় বিভিন্ন উৎস থেকে মাছ এখানে পর্যাপ্ত পরিমাণ আসছে, ঠিক তেমনি সাগরীয় যে মাছ এবং সামুদ্রিক মাছগুলো এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে, যার কারণে গত সপ্তাহ জুড়ে এখানে মাছের যে দাম সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে এবং যেটা বলছে কিছুটা কমের দিকে রয়েছে বলে তারা যেটা জানিয়েছেন। কয়েকটি মাছের কথা যদি বলি আপনাকে, যে এখানে বিভিন্ন প্রজাতির যে মাছ সেগুলো বেচা বিক্রির জন্য এখানে যে আড়তে আমরা দেখেছি জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক পাইকারপত্র আসে এবং এই মাছ বিক্রিতে কেন্দ্র করে কিন্তু কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয় এবং এ সকল মানুষ তারা দাবি করেছেন যে সকালবেলা ভোরবেলা যখন তারা মাছ কিনতে আসেন তখন পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি দিয়েছেন যাতে ছিনতাইকারীর কবলে পড়ে তাদের যেন এখান থেকে যেন তারা সুস্থভাবে মাছ কিনে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তে পারেন। এই ছিল আমার কাছে এখান থেকে মাছ বেচা বিক্রি সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনী থেকে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে, এতে খুশি কৃষকেরা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আর খাদ্য বিভাগ বলছে সরকার সরাসরি ও অ্যাপের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ করায় ন্যায্য মূল্য পাবেন চাষিরা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। মাঠ জুড়ে সোনালী আবায় দুলছে ধানের শীষ, কৃষকের মনে দিচ্ছে আনন্দের দোলা।
ব্রাহ্মণবাড়িয়া ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটায় ব্যস্ত কৃষক। আমন ধান কাটা শুরুতে দেশের পূর্বাঞ্চলের বৃহৎ ধান চালের হাট আশুগঞ্জ মোকামে আসতে শুরু করেছে নতুন ধান। এর মধ্যে দেবদাস, বিনা 17 ও বৃধান 49 বাজারে প্রতিমন বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা দরে। বেশি খরচ হয়ে গেছে, এই খরচ অনুপাতে আমাদের ন্যায্য মূল্যটা বাজারে গিয়ে আমরা পাই না। 2000 টাকা বস্তা সার কিনলাম, 900 টাকা 950 টাকা দাম ধানের। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মৌসুমে 60,184 হেক্টর জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বলে জানায় কৃষি বিভাগ। অবশ্যই বিগত বছরের তুলনায় এবার কৃষকরা লাভবান হবে। ধানের দামও বিগত বছরের তুলনায় এবার ধান চালের দাম এবার কৃষকরা বেশি পাবে। খাদ্য বিভাগ বলছে সরকার সরাসরি এবং অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে 34 টাকা কেজি দরে ধান, 49 টাকা কেজি দরে আতপ চাল এবং 50 টাকা কেজি দরে মিল থেকে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। 30,710 মেট্রিক টন চাল কিনবো 50 টাকা দরে। কৃষকদের থেকে অ্যাপের মাধ্যমে কেনা হবে এবং যারা অ্যাপে নিবন্ধন করতে পারবে না তাদের থেকে সরাসরিও কেনা হবে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 2,88,883 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে 1,92,588 মেট্রিক টন চাল উৎপাদন করা সম্ভব হবে। আর অঞ্চলের কৃষকরা বলছেন, ধানের ন্যায্য মূল্য পেলে অনাবাদী জমিগুলোতে ধান চাষের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খাগড়াছড়ির বাঁশ দিয়ে তৈরি পণ্যের জনপ্রিয়তা ছড়িয়েছে সারা দেশে। ল্যাম্পশেড, টিস্যু বক্স কিংবা পানির বোতল সবই তৈরি হয় বাঁশ দিয়ে। এই শিল্পের সঙ্গে যুক্ত থেকে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পের প্রসার সম্ভব বলে জানান উদ্যোক্তারা। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। কারুকার্য করা মগ পেন্সিল, নান্দনিকতার ছোঁয়ায় বানানো ছোট খেলনাঘর, এ সব কিছুই তৈরি বাঁশ দিয়ে। কারিগররা জানান, বাঁশ শিল্পে মাত্র 25,000 টাকা বিনিয়োগ করেই মাসে আয় হয় অন্তত 2 থেকে 2.5 লাখ টাকা। শুধু খাগড়াছড়ি নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অর্ডার পান তারা। দক্ষ হাতে বাঁশের পণ্য তৈরির কাজটি করে আসছেন বাপদাদার পেশাকে বাঁচিয়ে রাখতে। কাজ শিখতে শিখতে আমি এখন একটা মিস্ত্রি হয়ে গেছি এবং আমি যে মাইনে পাই এই মাইনে দিয়ে আমি চলে আবার এবং আমার পরিবারকে চালাই। এখানে আমি চাকরি করার পর থেকে আমার ওই টানা পড়াটা থাকে না। আমাদের এই অঞ্চলের বাঁশটাকে কাজে লাগিয়ে এত সুন্দর হস্তশিল্প তৈরি করতেছেন, যা আসলে খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগার একটা বিষয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকার সেল আসতেছে। অদূর ভবিষ্যতে আরো একটু প্রসার করার চিন্তা ভাবনা আছে এবং পাশাপাশি যদি প্রশাসনের হস্তক্ষেপ পাই তাহলে আরো আমার জন্য সুবিধা হবে পথ চলার। নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসি কর্তৃপক্ষের। আমাদের কাছে যদি বাঁশ এবং বাঁশের শিল্প সংক্রান্ত, কুটির শিল্প সংক্রান্ত যদি উদ্যোক্তারা আমাদের কাছে সহযোগিতার জন্য আসেন, আমরা সবসময় উদ্যোক্তাদের জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। খাগড়াছড়িতে বাঁশ শিল্পের সঙ্গে জড়িত 200টিরও বেশি পরিবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সুহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। গাজা ও পশ্চিম তীরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির কোনো তোয়াক্কাই করছে না তারা। নেতানিয়াহু বাহিনীর তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেল আবিবের কিলিং মিশন থামাতে বিশ্বকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ইসরায়েলি বর্বরতায় বাড়ছে হতাহতের সংখ্যা। খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি, আর বনি সুহাইলায় পাওয়া গেছে নিহতের খবর। ফারা আশ্রয় শিবিরে ইসরায়েলি অভিযানেও আহত হয়েছেন বেশ কয়েকজন। বুরকা গ্রামে ইসরায়েলি সেনারা গুলি ও স্টান গ্রেনেড ব্যবহার করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর অভিযান, বাড়ি তছনছ, গ্রেফতার সব মিলে দখলকৃত অঞ্চলে থামছে না ইসরায়েলি চাপ। গাজা কর্তৃপক্ষ বলছে ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের ব্যাপক সামরিক তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের কিলিং মিশন থামাতে প্রয়োজন জরুরি হস্তক্ষেপ। বিশেষ করে জেনিনের সাম্প্রতিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক পদক্ষেপের দাবি রাখে। আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা না এলে পশ্চিম তীর জুড়ে মৃত্যুর মিছিল থামবে না বলে সতর্ক করা হয়েছে।
গাজায় ত্রাণ কার্যক্রম যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চলছে না বলে অভিযোগ উঠেছে। মোট ২৮,০০০ ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র ৯,৯৩০টি প্রবেশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা, যা ৩৫% কম। এমন পরিস্থিতিতে প্রথমবার ইসরায়েল সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে তার এ সফর। জার্মানি ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে একটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত গাজার শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনিরা কাদা পানিতে ডুবেই দৈনন্দিন জীবনের সংগ্রাম চালাচ্ছেন তারা। শীত, বন্যা আর ত্রাণের অভাবে অনেকটা অস্তিত্ব সংকটে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। জাতিসংঘ বলছে ইসরায়েলি বাধার মুখে জরুরি সহায়তা প্রবেশই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাজায় টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ডুবে গেছে আশ্রয় শিবিরের অনেক তাঁবু। পানি নেমে গেলেও এখনো কর্দমাক্ত চারিদিক। এর মধ্যে শীতের কনকনে ঠান্ডা হাওয়া দেখা দিয়েছে মরার ওপর ঘাড়ার ঘা হয়ে। সব মিলিয়ে দুর্বিষহ জীবন পার করছেন ফিলিস্তিনিরা। বৃষ্টির পানির সঙ্গে পয়ঃনিষ্কাশন নালার নোংরা পানি মিশে পরিস্থিতি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। অনেক এলাকা পুরোপুরি তলিয়ে গেছে। সাধারণ যন্ত্রপাতি দিয়ে তাঁবুর চারপাশে মাটির বাঁধ দিয়ে পানি ঢোকা ঠেকানোর চেষ্টা করছেন অনেকেই। সময়ের সঙ্গে সঙ্গে মানবিক সহায়তার প্রয়োজন বেড়েই চলছে বলে জানান নিরীহ বাসিন্দারা। বৃষ্টিতে আমাদের তাঁবু ভেঙে পড়েছে, বিছানা বালিশ সব ভিজে গেছে। পরিস্থিতি অসহনীয়। বাইরে যা দেখছেন ভিতরের অবস্থা তার চেয়ে আরো খারাপ। শাবল হাতে পানি ঠেকানো ছাড়া আমাদের কিছুই করার নেই। আমাদের তাঁবুতে নৌকা লাগবে মনে হয়। আমরা বিশ্বের কাছে আবেদন করছি। এভাবে বাঁচা যায় না। আমরা আহত, অসহায়। এর জন্য আমরা দায়ী নই। দুর্ভোগ কমাতে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বস্তায় বালু ভরে বন্যা ঠেকানোর অস্থায়ী বাঁধ তৈরি করছে। তবে গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ত্রাণ সরবরাহে ধীরগতি দেখা গেছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও ঢুকছে অনেক কম। সবশেষ পাওয়া তথ্য বলছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত ৮৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৭৯,০০০ ফিলিস্তিনি গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছেন। শিউলি রোজা, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় সিরিয়ার দামেস্কে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হন আরও ২৫ জন। শুক্রবার ভোরে অনুপ্রবেশ করে দামেস্কের বেইত জিন্ন এলাকায় অভিযান চালানোর পাশাপাশি গোলাবর্ষণ করে দখলদার বাহিনী। এ সময় নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয় বহু পরিবার। এক বিবৃতিতে ইসরায়েলি হামলাকে পূর্ণমাত্রা যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে নেতানিয়াহু বাহিনী পরিকল্পিত হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুপ্রবেশের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। তুর্কি উপকূলের কাছে কৃষ্ণ সাগরে পরপর বিস্ফোরণে আগুন ধরে যায় রাশিয়ার নিষিদ্ধ শ্যাডো ফ্লিটের ২ ট্যাঙ্কার জাহাজ কাইরোস ও ভিরাটে। বাইরে থেকে আঘাতের ইঙ্গিত মিললেও বিস্ফোরণের উৎস এখনও নিশ্চিত নয়। দুটি ঘটনায় মোট ৪৫ ক্রুকে উদ্ধার করেছে তুর্কি কর্তৃপক্ষ। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। স্থানীয় সময় শুক্রবার তুর্কি উপকূল থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে কৃষ্ণ সাগরে পরপর আগুন ধরে যায় কাইরোস ও ভিরাট নামের দুটি তেলবাহী জাহাজে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিটের অংশ এই দুটি জাহাজ। তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানায়, গাম্বিয়া পতাকাবাহী কাইরোস প্রথমে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মিশর থেকে রাশিয়ার নোভোরোসিসকে জাহাজটি খালি অবস্থায় যাচ্ছিল। ঘটনাস্থল ছিল কোজাইলি উপকূল থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল দূরে। কয়েক ঘন্টা পরে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে ভিরাট নামের আরেকটি নিষিদ্ধ ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এটিকে স্ট্রাইকড বা আঘাতপ্রাপ্ত বলে উল্লেখ করেছে তুর্কি মেরিটাইম কর্তৃপক্ষ। যদিও জাহাজটির আঘাতের উৎস নিয়ে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। তুরস্ক বলছে প্রথম বিস্ফোরণের পেছনেও বহিরাগত আঘাতের ইঙ্গিত পাওয়া গেছে। তবে সেটি নৌ মাইন, ভেসে থাকা যুদ্ধবিধ্বস্ত বিস্ফোরক নাকি লক্ষ্যভেদী কোনো হামলা তা এই মুহূর্তে পরিষ্কার নয়। দুই জাহাজের মোট ৪৫ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।
দুটি জাহাজই রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহনের জন্য ব্যবহৃত শ্যাডো ফ্লিটের অংশ, যেগুলোর মালিকানা গোপন রাখতে বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করা হতো। ভিরাট জাহাজটিকে যুক্তরাষ্ট্র এই বছরের জানুয়ারিতে নিষিদ্ধের তালিকায় তোলে। এরপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও কানাডাও নিষিদ্ধ ঘোষণা করে। অন্যদিকে কাইরোসকে ইইউ জুলাইয়ে নিষিদ্ধ করে, পরে যুক্ত হয় যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরে অনিয়ন্ত্রিত মাইন ভেসে বেড়ানোর ঘটনা বাড়তে থাকায় আগেই ঝুঁকি বেড়েছিল। নতুন এই দুই বিস্ফোরণের পর অঞ্চলটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তুরস্কের বসফরাসের আশপাশে জাহাজ চলাচলে নজরদারি জোরদার করা হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডে শপিংয়ে ক্রেতার অভ্যাসে এসেছে পরিবর্তন। দোকানের লাইনে দাঁড়ানোর চেয়ে এবার অনলাইন কেনাকাটায় বেশি ঝুঁকেছেন ক্রেতারা। থ্যাঙ্কসগিভিংয়ে একদিনে খরচ বেড়েছে ৫%। তবে দোকানগুলোর ভেতরে ছিল বাজেট সচেতন ক্রেতারা। মুদ্রাস্ফীতি ও দুর্বল শ্রমবাজারে ছুটির মৌসুমের কেনাকাটায় এবার আগের মতো উচ্ছ্বাস দেখা যায়নি বলে জানিয়েছে বিক্রেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিংয়ে অনলাইনে খরচ হয়েছে $6.4 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 5.3% বেশি বলে জানিয়েছে ওয়েব ট্রাফিক বিশ্লেষণ টুল অ্যাডোবি অ্যানালিটিক্স। তবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া অফারের কারণে ব্ল্যাক ফ্রাইডের তাৎপর্য কমে গেছে বলে ধারণা বিশ্লেষকদের। তাই অনলাইনে বেশিরভাগ কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। এতে দোকানের বাইরে আগের মতো আর ভোরবেলায় লম্বা লাইন দেখা যাচ্ছে না। নিউ ইয়র্কের বেস্ট বাইয়ে কিছু ক্রেতা লাইনে দাঁড়ালেও ভেতরে ছিল বাজেট সচেতন কেনাকাটার স্পষ্ট চিত্র। ল্যাপটপ, হেডফোন, স্মার্টফোন সহ কোনো কিছুর দামই তেমন ছাড় নেই বলে অভিযোগ অনেকের। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা জানান, খোঁজাখুঁজি করেও তেমন কোনো বড় ডিসকাউন্ট মিলছে না। কয়েকদিন আগে কিনলেও দাম প্রায় একই থাকতো। মার্কিন অর্থনীতির উপর মুদ্রাস্ফীতির চাপ এবং দুর্বল শ্রমবাজারের প্রভাব স্পষ্ট ছুটির মৌসুমের বেচাকেনায়। অনেক ক্রেতাই বলেছেন বাজেটের বাইরে যাওয়া প্রায় অসম্ভব, আর তাই বাড়তি খরচের প্রবণতা নেই বললেই চলে। দোকানকর্মীরা জানাচ্ছেন ক্রেতারা আসছে ঠিকই, তবে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন সবাই। অ্যাডোবি অ্যানালিটিক্সের তথ্য বলছে, 1 ট্রিলিয়নেরও বেশি অনলাইন ভিজিট বিশ্লেষণ করে দেখা যায় অনেক ক্রেতাই অ্যাপ কিংবা ওয়েবসাইটে পণ্য কার্টে তুলছেন। খুচরা বিশ্লেষকদের আশা, অনলাইনের এই অতিরিক্ত ট্রাফিক অফলাইন ভিড়ের ঘাটতি পূরণ করবে। তবে প্রচার অফার দীর্ঘায়িত হয়ে যাওয়ায় ব্ল্যাক ফ্রাইডের একদিনের কেনাকাটার চাপ বা উত্তেজনা এবার তেমন দেখা যাচ্ছে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মিষ্টি জাতীয় খাবার দিয়ে সাজানো অভিনব স্থাপত্য প্রদর্শনী চলছে লন্ডনে। শহরের জীবনে খেলাধুলা ও আনন্দের ভূমিকা তুলে ধরতে এবছরে প্রদর্শনীটির থিম রাখা হয়েছে প্লে, যেখানে রয়েছে স্থপতিদের তৈরি মিষ্টি জাতীয় খাবারের 50টি ভবন। ভিন্ন আঙ্গিকের এই প্রদর্শনীতে লন্ডনের এলিজাবেথ টাওয়ার থেকে হাউস অফ কমন্স সবকিছুই স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী বছরের 4 জানুয়ারি পর্যন্ত। সুইডেনের স্টকহোমে আয়োজন করা হয়েছে ক্রিসমাস জিঞ্জারব্রেড হাউস প্রতিযোগিতার। গামি বিয়ার, লিকোরিস আর ক্যান্ডি ক্যান দিয়ে সাজানো মনোমুগ্ধকর এক মিষ্টির শহর। লন্ডনের এলিজাবেথ টাওয়ার থেকে শুরু করে হাউস অব কমন্স, বাড়িঘর, পার্ক, এমনকি খেলার মাঠ, কি নেই সেখানে। আর এই সবকিছুই তৈরি হয়েছে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার থেকে। এই জিঞ্জারব্রেড সিটি এক্সিবিশনটি হচ্ছে লন্ডনে, যেখানে শোভা পাচ্ছে স্থপতি, প্রকৌশলী ও ডিজাইনারদের তৈরি বিভিন্ন জিনিস। আর্কিটেকচার মিউজিয়ামের প্রতিষ্ঠাতা মেলিসা উলফোর্ড জানান, শহুরে জীবনে খেলাধুলা ও আনন্দের ভূমিকা তুলে ধরতে এবছরে প্রদর্শনীটির থিম রাখা হয়েছে প্লে। এবারের প্রদর্শনীতে রয়েছে স্থপতিদের তৈরি 50টি জিঞ্জারব্রেডের ভবন। লন্ডনের বিখ্যাত স্থাপনাগুলোর আদলে অভিনব এই ক্যান্ডি শহর দর্শকদের তাক লাগাচ্ছে, যা দেখতে শিশু কিশোর থেকে শুরু করে ভিড় করছেন অভিভাবকরাও। মিষ্টির ঘ্রাণ আর স্থাপত্যশৈলীর মিশেলে তৈরি এই প্রদর্শনীটি চলবে আগামী বছরের 4 জানুয়ারি পর্যন্ত। সুইডেনের স্টকহোমেও আয়োজন করা হয়েছে ক্রিসমাস জিঞ্জারব্রেড হাউস প্রতিযোগিতার। স্থানীয় সময় শুক্রবার স্টকহোমের আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন মিউজিয়াম বাৎসরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাজ সামনে আনে। এবারের প্রতিযোগিতার মূল থিম ডিজাইন ও স্থাপত্যের প্রতি ভালোবাসা, যেখানে মিষ্টি জাতীয় খাবার দিয়ে টাইটানিক জাহাজ, তাজমহল, এমনকি লুভর জাদুঘরে চুরির থিমে তৈরি নানা আকর্ষণীয় সৃজনশীল কাজ প্রদর্শিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেন দক্ষ ও অদক্ষ বিভিন্ন বয়সী মানুষ। শিশু, প্রাপ্ত অথবা স্থপতি এবং ডিজাইনার অথবা বেকার, এই 3 বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে 14 ডিসেম্বর। নাসরিন রুমি, সময় সংবাদ।
বড়দিন সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে পর্তুগালের রাজধানী লিসবন। অলিগলি থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও উল্লেখযোগ্য সব পয়েন্টে দৃষ্টিনন্দন আলোকসজ্জা নজর কাটছে পথচারী ও পর্যটকদের। শহরের ঐতিহ্যবাহী ক্রিসমাস মেলাগুলোতেও রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বর্ণিল আলোয় বড়দিনের নানা নিদর্শনের পাশাপাশি পর্তুগিজ ভাষায় বো নাতাল বা মেরি ক্রিসমাস বার্তায় সাজানো হয়েছে লিসবনের গুরুত্বপূর্ণ স্পট প্রাসা মার্কেস পম্বাল। সঙ্গে রয়েছে ওয়ান্ডারল্যান্ড লিসবনের রঙিন নাগরদোলা, যা নজর কাটছে দর্শনার্থীদের। চোখ ধাঁধানো আলোকসজ্জায় ভিন্ন রূপ ধারণ করেছে নগরের এভিনিদা লিভারদাদ। শিয়াদো এলাকায় ক্রিসমাস উপলক্ষে নির্মিত অস্থায়ী স্থাপনাকে ঘিরেও আগ্রহের শেষ নেই পর্যটকদের। রয়েছে সান্তা ক্লজের সাথে ছবি তোলার সুযোগও। নজরকাড়া আলোকসজ্জায় নগরের ছোট বড় বিভিন্ন সড়ক ও অলিগুলি মুখর হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। লিসবনের ঐতিহ্যবাহী ট্রামে চড়েও মনোমুগ্ধকর এসব দৃশ্য উপভোগ করছেন তারা। লিসবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। এখানে ক্রিসমাসের সাজসজ্জা দেখে খুবই ভালো লাগছে। আরো অনেক সুন্দর কিছু দেখার আছে যেগুলো দেখার চেষ্টা করছি। ক্রিসমাস উপলক্ষে লিসবনের বেশ কয়েকটি পয়েন্টে বসেছে মেলা। মুখরোচক নানা খাবারের পাশাপাশি স্থানীয় বিভিন্ন পণ্য নিয়ে সেসব মেলায় হাজির হয়েছেন বিক্রেতারা। পছন্দের পণ্য কিনতে বিভিন্ন স্টলে ভিড় করছেন ক্রেতারা। সন্ধ্যা নামতেই বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে উৎসবের হাওয়া বইতে শুরু করেছে পুরো পর্তুগাল জুড়ে। সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে সাজানো হয়েছে বিভিন্ন শহর, চলছে নানা আয়োজন। আর এসব আয়োজন উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকের ঢল নেমেছে শহরগুলোতে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিশ্ব ফ্যাশনের প্রধান কেন্দ্র ইতালির মিলান দেশটির অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। শহরটির প্রাণকেন্দ্রে অবস্থিত ডুওমো ডি মিলানো দেখতে প্রতি বছর আগমন ঘটে লাখ লাখ পর্যটকের। এখানে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আছেন হাজার হাজার বাংলাদেশি। মাকসুদ রহমানের তথ্যচিত্রে মিলানের গুরুত্বপূর্ণ ডুওমো ও আশপাশের পর্যটন স্থাপনা নিয়ে রিপোর্ট। হ্যামিলিয়নের বাসিওয়ালা খ্যাত মিলান বিশ্ব ফ্যাশনের রাজধানী ও ইতালির অর্থ বাণিজ্যের প্রধান কেন্দ্র। মনোমুগ্ধকর শহরটিতে প্রতি বছর প্রায় 1,20,00,000 দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। এই বিশাল সংখ্যক পর্যটকদের প্রধান দর্শনীয় স্থান হচ্ছে ডুওমো ডি মিলানো। শহরের কেন্দ্রস্থলে ডুওমো ক্যাথেড্রাল গির্জাটি বিশ্ববিখ্যাত স্থাপত্য, যার নির্মাণ কাজ 1386 সালে শুরু হয়ে প্রায় 600 বছর পর 1965 সালে শেষ হয়। পাশেই গ্যালারি রাজা ভিক্টোরিয়া ইমানুয়েল দ্বিতীয়, যেখানে বিশ্ববিখ্যাত অনেক ফ্যাশন হাউসের শোরুম অবস্থিত। দুপা এগোলে পিয়াসা স্কালায় লিওনার্দো দা ভিঞ্চির ভাস্কর্য এবং লিওনার্দো দা ভিঞ্চি মিউজিয়াম। মাত্র 2 ব্লক দূরে অবস্থিত পিয়াসা কাস্তেল্লো ও প্রাচীন রাজবাড়ি। পর্যটকদের সুবিধার জন্য এসব এলাকায় গড়ে উঠেছে শত শত হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে ও বার, যেখানে কর্মরত আছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। মিলানো ডোমো একটা পর্যটক এলাকা, দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শক, হাজার হাজার পর্যটক এখানে আসে। সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী। আর এটাকে কেন্দ্র করে এখানে স্থাপিত হয়েছে বিভিন্ন শপিং মল থেকে রেস্টুরেন্ট সহ যাবতীয় সব টুরিস্টদের জন্য। ডুওমো ডি মিলানো ক্যাথেড্রাল গির্জাটি পৃথিবীর অন্যতম বড় ও আকর্ষণীয় স্থাপত্য, যা তৈরি হতে সময় লেগেছে প্রায় 600 বছর। পাশের গ্যালারির ফ্লোর বিরল মার্বেল পাথর দিয়ে তৈরি এবং ছাদ কঠিন কাচ দিয়ে সাজানো। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে ভিড় করেন। মিলানে প্রায় 30,000 বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। সুযোগ পেলেই তারা পরিবার নিয়ে ডুওমোতে ভ্রমণ করেন। কর্মব্যস্ত শহরটিতে ছুটে আসে মানুষ বুক ভরে শ্বাস নিতে এবং চোখ ভরে সৌন্দর্য উপভোগ করতে। ডুওমো ডি মিলানো ভ্রমণ কেন্দ্র হিসাবে জনপ্রিয় হওয়ায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা, যার ফলে সমৃদ্ধ হচ্ছে ইতালির অর্থনীতি। সময় সংবাদ, ইতালি। ব্যাপী জোর ইজতেমার দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ তীরে হাজারো মুসল্লির ঢল। এই মুহূর্তে ইজতেমা প্রাঙ্গণে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। সুরে নিজামের আয়োজনে গাজীপুরের জোর ইজতেমা টঙ্গী তুরাগ পাড়ে চলছে এবং
মুসলিম যারা রয়েছেন তারা কিন্তু এই ইজতেমায় অংশ নিয়ে তারা তাদের আগামী দিনের যে কর্ম পরিকল্পনা সেটি আসলে তুলে ধরছেন এবং সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু এই ইজতেমায় অংশ নিয়ে তারা তাদের আগামী দিনের যে কর্ম পরিকল্পনা সেটি তারা এখান থেকে শিখছেন। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এই জোর ইজতেমার সাধারণত ইজতেমা হওয়ার আগেই কিন্তু আসতে শুরু করেছে। আসতে দেখানো তারা আসলে যেটা বলছে যে প্রতিবারের মতো এবারও যেন সঠিক সময়ে ইজতেমাটি হয় সেই পরিকল্পনায় তারা কথা বলছেন। সাধারণত একটু জানেন 40 দিন আগে প্রতিবারের মতো এবারও যেন সঠিক সময়ে ইজতেমাটি হয় সেই পরিকল্পনায় তারা কথা বলছেন। সাধারণত একটু জানিয়ে রাখতে চাই 40 দিন আগে কিন্তু এই ইজতেমাটি হয়ে থাকে। সুতরাং আজকের যে এই ইজতেমা 5 দিনব্যাপী অনুষ্ঠিত হবে। 5 দিনব্যাপীর পর 40 দিন পর বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে। যদিও সেটি আসলে কতটুকু যে আমরা জানি যে নির্বাচন নিয়ে এক ধরনের নির্বাচনের পর আসলে এই জোর ইজতেমা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে প্রায় 12টি অর্থাৎ 67 জন কিন্তু বিদেশি মুসল্লি কিন্তু এখানে অংশ নিয়েছেন। তারা যেটি বলছেন যে শুধু তারা এখানে শুধু অংশ নেয় নয়, আমরা জানি যে বিদেশি বক্তারাও কিন্তু এখানে বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ তারা তাদের বয়ান দিচ্ছেন। আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা আসলে যেটি বলছেন যে তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা অংশ নিয়েছেন। সাধারণত সকল মানুষ কিন্তু এখানে অংশ নিতে পারেন না। সাধারণত যারা অর্থাৎ 3 চিল্লার সাথী এবং যারা সর্বনিম্ন 1 চিল্লার সাথী তারাই কিন্তু এই আয়োজনে অংশ নেন। এই আয়োজনে অংশ নিয়ে তারা আগামীতে যে কর্ম পরিকল্পনা তাদের, বিশেষ করে যদি বলি যে তারা দিনের দাওয়াত দেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় সাধারণ মানুষকে আসার জন্য যে বার্তা পৌঁছে দেন, তারাই কিন্তু এই আয়োজনে অংশ নিয়েছেন। আমরা কথা বলেছিলাম মুসল্লিদের সাথে, তারা আসলে যেটি বলছেন তারা প্রতি বছর আসলে কি কাজ করে থাকেন, প্রতি বছর আসলে সাধারণ মানুষের কাছে কি ধরনের বার্তা পৌঁছান, প্রতি বছর আসলে বর্তমানের যে দেশের বর্তমান পরিস্থিতি অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে পরিস্থিতি সেই সময়ে কিভাবে তারা কি ধরনের বার্তা দিবেন সেটি কিন্তু আসলে নির্ধারণ করা হচ্ছে আজকের এই অর্থাৎ এই 5 দিনের এই সমাবেশ থেকে, অর্থাৎ জোর ইজতেমা থেকে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি যে অর্থাৎ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এখানে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টঙ্গীর তুরাগ পাড় থেকে এই ছিল আসলে জোর ইজতেমার সবশেষ তথ্য আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ইজতেমা প্রাঙ্গণে। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে টি-20 সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লিটন দাসদের সামনে। এমন ম্যাচের আগে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে এগিয়ে থাকলেও সাগরিকা এসে ঘাম ঝরিয়েছে আইরিশরা। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের রিপোর্ট। দুপুরের তপ্ত রোদে সাগরিকায় উপস্থিত আয়ারল্যান্ড দেখে বোঝার উপায় নেই মাত্র কয়েক ঘন্টা আগেই এখানে একটা টি-20 ম্যাচ খেলতে হয়েছে অতিথিদের। কিছুটা ব্যতিক্রমী অনুশীলন, টেনিস বলে বড় শট খেলার প্রচেষ্টা। চট্টগ্রামের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সিরিজ জয় নিশ্চিত করতে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচের মতোই কিংবা তার চেয়ে আরও ভালো। তবে চট্টগ্রামে বিশ্রামে থাকতে নারাজ সফররতরা। এখনো বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের অভিজ্ঞতা হয়নি আইরিশদের। তবে এবার দলটা স্বপ্ন দেখতেই পারে। সাগরিকায় খেলা শেষ 2 ম্যাচের 2টিতেই জিতেছে পল স্টার্লিং এর দল। কোণঠাসা হয়ে থাকা টাইগার বধে এর চেয়ে ভালো সময় আর হয় না। অন্যদিকে হারের পরে হোটেলেই দিন পার করেছে বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলনেও আসেনি দলটার কোনো সদস্য। উইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের পর ঘরের মাঠে আরও একটা সিরিজ হারের শঙ্কা। অনুশীলনের চেয়ে বিশ্রামকেই বেছে নিল ফিল সিমন্সের দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-20তেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের দেখা মিলবে সাগরিকায়। বোলারদের জন্য থাকবে সামান্যই। আগের ম্যাচে শরীফুল সাকিবরা চমক দেখাতে ব্যর্থ, স্পিন ইউনিটও ছিল না তেমন কার্যকর। দ্বিতীয় ম্যাচে টাইগার শিবিরে আসতে পারে পরিবর্তন। নাসুমের জায়গায় শেখ মাহাদি কিংবা সাইফুদ্দিন। 3 পেসার থেকে একজন ছেটে ফেলার সিদ্ধান্তও নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। টানা 4 টি-20 হারে বিপর্যস্ত থাকা টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ জয়ের পথে ফেরা।
টিম কম্পিটিশন নিয়ে চলছে বিস্তর পরীক্ষা নিরীক্ষা, অথচ সময় বেশি বাকি নেই বিশ্বকাপের আগে। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম।